হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তথা ফাইনাল পরীক্ষার জন্য রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ষষ্ঠ শ্রেণীর ইতিহাস থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে 263 নম্বর পেজের 3 নম্বর সেট, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চলে, পাঞ্জাব অঞ্চলে, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে, আফগানিস্তানে। সঠিক উত্তরটি হল অপশন এ তে সপ্ত সিন্ধু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন, বিদ শব্দের অর্থ বিদ্যান, বিদ্যা, জ্ঞান, শিক্ষা। সঠিক উত্তরটি হল অপশন সি তে জ্ঞান। 3 দাগে গুরু কোন ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হল অন্নপ্রাশন, সমাবর্তন, উপনয়ন, বিবাহ। সঠিক উত্তরটি হল অপশন সি তে উপনয়ন। 4 নম্বরে পাটলিপুত্রের রাজধানী ছিল মগধের, কোশলের, অবন্তীর, অশোকের। সঠিক উত্তরটি হল অপশন এ তে মগধের। তারপরে 5 নম্বরে গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 4 জনকে, 5 জনকে, 1 জনকে, 10 জনকে। সঠিক উত্তরটি হল অপশন বি তে 5 জনকে। 6 দাগে প্রথম মৌর্য সম্রাট ছিলেন কৌটিল্য, বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হল অপশন ডি তে চন্দ্রগুপ্ত মৌর্য। 7 দাগে গুপ্তাব্দ এর প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল অপশন এ তে প্রথম চন্দ্রগুপ্ত। 8 নম্বরে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়ণ সূচনা হয় 500, 600, 700, 800 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল অপশন বি তে 600 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে 9 নম্বরে কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হল গোলমরিচ, নারিকেল, ধান, কার্পাস। সঠিক উত্তরটি হল অপশন এ তে গোলমরিচ। তারপরে 10 দাগে মহাভাষ্য লেখেন অশ্বঘোষ, ভাস, পতঞ্জলি, কালিদাস। সঠিক উত্তরটি হল অপশন বি তে ভাস। 11 নম্বরে জীবক ছিলেন বিম্বিসারের, অজাতশত্রুর, চন্দ্রগুপ্ত এর, অশোকের। সঠিক উত্তরটি হল অপশন এ তে বিম্বিসারের। 12 নম্বর প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হল কি ভারহুত, ধামেক, অমরাবতী, সাঁচি। সঠিক উত্তরটি অপশন বি তে ধামেক। 13 নম্বর প্রশ্ন, কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছিলেন? থুকিডাইডিস, হেরোডোটাস, সক্রেটিস, মিনান্দার। সঠিক উত্তরটি অপশন বি তে হেরোডোটাস। 14 নম্বর প্রশ্ন, মিশরের লিপিকে বলা হতো কিউনিফর্ম লিপি, সিন্ধু লিপি, হায়ারোগ্লিফিক লিপি, ডিমোটিক লিপি। সঠিক উত্তরটি হল অপশন সি তে হায়ারোগ্লিফিক লিপি। এরপরে হচ্ছে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একটি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল? উত্তরটি হল অপশন আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল গরু। 2 নম্বর জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তরটি হল অর্থববেদে। 3 নম্বরে একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখ। উত্তর হল ইমানগাঁও। 4 নম্বরে গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শাক্য বংশে। 5 নম্বরে পার্শ্বনাথ কে ছিলেন? উত্তরটি দেখো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর।
তারপরে 6 নম্বরে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সিমুক। তারপরে 7 নম্বরে কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন। তারপরে 60 দাগে শূন্যস্থান পূরণ করো। ওয়ার কথার মানে ড্যাশ। ওয়ার কথার মানে হচ্ছে শহর। তারপরে দাগে 9 নম্বরে শূন্যস্থান পূরণ করো। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় ড্যাশ এর কদর ছিল? মসলিনের কদর ছিল। মসলিনের কদর ছিল। তারপর ঠিক বা ভুল লেখো 10 দাগে। নালন্দা মহাবীরে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত? ভুল। পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? ঠিক। পরের প্রশ্ন মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প? উত্তর হল গুপ্ত যুগের। তবে 13 নম্বরে হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? ব্যাবিলনের। পরের প্রশ্ন সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? উত্তর হল গন্ড ফার্নেসের সময়ে। এরপরে 3 দাগে 2-3টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো 6টি। 1 নম্বরে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি কি শিখতে হতো? উত্তর বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। বেদ ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। গণিত ব্যাকরণ ভাষা বিখ্যাত, তখন গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো। আত্মরক্ষা অস্ত্র শিক্ষা ছাত্রছাত্রীদের নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শিখত। চিকিৎসা তারা অসুস্থ রোগীকে চিকিৎসা করতে শিখত। নাচ গান ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানও শিখত। 2 নম্বর প্রশ্ন শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদের শ্বেতাম্বর, শ্বেত বা সাদা অম্বরবর্ণ কাপড় বলা হয়। 3 নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। এবং এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। তারপরে 4 নম্বরে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধবিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়ত না। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এইসব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। এর ফলে কি হয়েছিল? অগ্রহার ব্যবস্থা থেকে প্রথমত এটি ভূমধ্যিকারী শ্রেণীর উদ্ভব হয়। এরা সমাজে প্রভূত জমির মালিক হয়ে ওঠে। দ্বিতীয়ত সমাজে একটি শোষিত কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে। তৃতীয়ত অগ্রহার ব্যবস্থা থেকে ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি হয় বলে অনেকে মনে করেন, তাই অগ্রহার ব্যবস্থাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলে মনে করা হয়। চতুর্থত এই ব্যবস্থার ফলে অনাবাদী ও জঙ্গনা কীর্ণ অঞ্চলে উৎপাদন শুরু হয়, ফলে আর্থিক সমৃদ্ধি ঘটে। 5 নম্বর প্রশ্ন মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? দেখো, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন। মহাভারতের উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহ বিবাদ ও কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বাপর ঘটনাবলী।
এতে 8,000 শ্লোক রয়েছে। মহাভারতের পুরো নাম ছিল জয় কাব্য। বৈশম্পায়ন কিছু শ্লোক যোগ করে নাম দেন ভারত। সৌতি আরও শ্লোক যোগ করার পর নাম দেন মহাভারত। একে পঞ্চম বেদ বলা হয়। মহাভারত বাংলায় অনুবাদ করেন কাশিরাম দাস। 6 নম্বরে মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এর বিষয়বস্তু কি ছিল? উত্তর, মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখা দত্ত। নাটকের বিষয়বস্তু: মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু হল চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনী। নন্দ বংশের রাজা ধননন্দকে পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন দখল করে রাখেন, এ হল সেই কাহিনী। 7 নম্বর, রেশম পথ বলতে কি বোঝো? উত্তর, রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও পূর্ব মধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছত। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। 4-5টি বাক্যের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বেদের ভূগোল থেকে কি কি বিষয় জানা যায়? উত্তর, আদি বৈদিক সাহিত্যে বর্ণিত ভূগোল ধীরে ধীরে পরিবর্তিত হয়। পরবর্তী বৈদিক সাহিত্যে সরস্বতী ও সিন্ধুর পরিবর্তে গঙ্গা ও যমুনার দোয়াব এলাকার উল্লেখ পরবর্তী বৈদিক সাহিত্যে অনেক বেশি। এর থেকে অনুমান করা হয় ঋগ বৈদিক বসতি পাঞ্জাব থেকে সরে গিয়েছিল পূর্ব হরিয়ানাতে। পরবর্তী বৈদিক সাহিত্যে পূর্ব ভারতে নিচু নজরে দেখা হয়েছে। এর থেকে অনুমান করা হয় পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা ছিল উত্তরে বিহারের মিথিলা। গঙ্গা নদীর সমভূমি অঞ্চলে ঋগ বৈদিক বসতি ছড়িয়ে পড়ার ফলে বৈদিক সমাজে কৃষির প্রচলন হয়। উপরে আলোচনা থেকে বলা যায় পরবর্তী বৈদিক সাহিত্যের মূল ভৌগোলিক অঞ্চল ছিল সিন্ধু গঙ্গা নদীর মাঝের এলাকা, গঙ্গা উপত্যকার উত্তরভাগ এবং গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল। পরের প্রশ্ন 2 দাগে পঞ্চম মহাব্রত কি? উত্তর, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুরার্যম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করার নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। 3 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিনী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত। মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা, রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা। টিকা লেখ সুদর্শন হ্রদ। উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে রাজকীয় উদ্যোগে জলসেচের জন্য যেসব জলাশয় নির্মিত হয়েছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সুদর্শন হ্রদ। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াবাড়ে এই হ্রদটি বানানো হয়েছিল। এটি একটি বড় মাপের সেচ প্রকল্প সেতু। সুমৌর্য সম্রাট অশোক পরবর্তীকালে এই প্রকল্পটিতে কয়েকটি সেচ খাল যোগ করেছিলেন। শক শাসক রুদ্রদামন 150 খ্রিস্টাব্দে এই হ্রদটির সংস্কার করেছিলেন। খ্রিস্ট 4th শতক থেকে খ্রিস্ট 5ম শতক পর্যন্ত বা মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত এই হ্রদের টান্না ব্যবহার করা হয়েছিল। টিকা লেখ গান্ধার শিল্প। কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টীয় 1ম ও 4th শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। পদ্মাসনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট ধ্যানরত অর্ধনিমিলিত নয়ন, নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি ও অবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতের অন্য কোন স্থানে অনুষ্ঠিত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুড় ও যক্ষের মূর্তিও গান্ধার শিল্পে দেখা যায়। গান্ধারের মূর্তি নির্মাণে চুন, বালি, পাথর, পোড়ামাটি, মাটি, প্লাস্টার অফ প্যারিস, সোনালী বা অন্য কোন রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। 6 নম্বর প্রশ্ন, চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? অবস্থান: চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপায় অবস্থিত একটি প্রত্নস্থল। চন্দ্রকেতুগড় ছিল একটি সমৃদ্ধ প্রাচীন জনপদ। এটি একটি বাণিজ্য কেন্দ্র ছিল। এটি বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে যুক্ত ছিল।
সময়কাল চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক প্রত্নসামগ্রী সামগ্রী পাওয়া গেছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি মৌর্য যুগ থেকে পাল সেন যুগের নিদর্শন। প্রত্নসামগ্রী চন্দ্রকেতুগড়ে যেসব প্রত্নসামগ্রী পাওয়া গেছে সেগুলি হল বিভিন্ন ধরনের মাটির পাত্র, শিলমোহর, বিভিন্ন মূর্তি প্রভৃতি। এখানে পোড়ামাটির বা টেরাকোটার অনেক মূর্তি পাওয়া গেছে। এগুলির মধ্যে নারী মূর্তির সংখ্যাই বেশি। সাথে থাকে মিনান্দার সম্পর্কে সংক্ষেপে লেখ। মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা। ব্যাকট্রিয়া, গান্ধার ও কান্দাহার অঞ্চলে তার শাসন ছিল। তার রাজধানী ছিল সাকর বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোট। মিনান্দারের বৌদ্ধ ধর্ম গ্রহণ। মিনান্দার বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। তিনি বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। মিনান্দার নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তাদের এই কথাবার্তা মিলিন্দ পহন্নহ বা মিলিন্দ প্রশ্ন বইতে লেখা আছে। 5 থেকে 8-10টি বাক্যের মধ্যে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখ। 1 নম্বরে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো। সম্রাট অশোক যুদ্ধে কলিঙ্গ রাজ্যকে হারিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক মারা গিয়েছিল, যা দেখে অশোক শোকে বিহ্বল হয়ে পড়েন এবং চিরকালের জন্য যুদ্ধ করা ছেড়ে দেন। তিনি হিংসার বদলে শান্তির নীতি গ্রহণ করেন ও সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা প্রচার করেন। অশোকের শাসনে ধর্মের প্রভাব। ধর্মের মাধ্যমে সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির নীতি প্রচার করেছিলেন। অশোক জনকল্যাণে মন দেন ও এই উদ্দেশ্য মহামাত্র নামে কর্মচারী নিয়োগ করেন। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা এখান থেকে লিখবে, শুরু করবে এবং এখান পর্যন্ত লিখে দেবে। বুঝতে পেরেছো? আমি আর বলছি না, তোমরা লিখে নাও ঠিক করে। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। ওকে। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। গুপ্ত যুগে বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রে গুপ্ত যুগে 2টি অমর নাম হল চরক ও সুশ্রুত। চরক সংগীত ও সুশ্রুত সংগীত এই যুগের অন্যতম 2টি চিকিৎসাশাস্ত্র। জ্যোতির্বিজ্ঞান চর্চা। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম পৃথিবীর গোলাকৃতি ও পৃথিবীর যে নিজের অক্ষের উপর ঘুরছে তা প্রমাণ করেন। তিনি চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করেন। বরাহমিহির ও তার সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে বৃষ্টিপাতের ও ভূমিকম্পের কারণ আলোচনা করেছেন। গণিত। আর্যভট্টীয় গ্রন্থে আর্যভট্ট শূন্য ও দশমিকের ধারণা দেন। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থে গণিতবিদ ব্রহ্মগুপ্ত তার জ্ঞান বিচ্ছুরিত করেন। ধাতুবিজ্ঞানের সবচেয়ে বড় উদাহরণ মেহেরৌলির লোহার স্তম্ভ। এছাড়া বিভিন্ন ধাতুর অস্ত্রশস্ত্র, মুদ্রা, গয়না ও মূর্তি ধাতুবিজ্ঞানের উন্নতির প্রমাণ। টিকা লেখো রামায়ণ ও মহাভারত। রামায়ণ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। রামায়ণের প্রধান চরিত্র রামচন্দ্রের নামানুসারে এর নামকরণ হয়েছে। রামায়ণের অন্যান্য চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সীতা, রাবণ, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ প্রমুখ। রামায়ণের মূল বিষয়বস্তু হল রাম রাবণের যুদ্ধ। আনুমানিক খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্ট 2য় শতকের মধ্যে রামায়ণ রচিত হয়েছিল বলে মনে করা হয়। মহাভারত সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এর মূল বিষয়বস্তু হল কৌরব ও পাণ্ডবদের কুরুক্ষেত্রের যুদ্ধ। তবে এর পাশাপাশি ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজ বিষয়ে অনেক আলোচনা রয়েছে। মহাভারতে উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হল ধৃতরাষ্ট্র, পাণ্ডু, ভীম, অর্জুন, কর্ণ, কুন্তী, দ্রৌপদী, গান্ধারী প্রমুখ। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের মধ্যে মহাভারত রচিত হয়েছিল বলে মনে করা হয়। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলা গুরুত্ব আলোচনা করো। তক্ষশিলা ছিল গন্ধার মহাজনপদের রাজধানী। তক্ষশিলার বহু দেশ বিদেশি পণ্ডিত মানুষের আনাগোনা ছিল। ফলে তক্ষশিলা বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল। তক্ষশিলা মহাবিহারের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তক্ষশিলা শিক্ষা। তক্ষশিলা মহাবিহারে উচ্চশিক্ষা লাভ করার জন্য বিভিন্ন অঞ্চল ছাত্ররা এখানে ব্যস্ত। শিক্ষার্থীর বয়স। এখানে 16 থেকে 20 বছর বয়সী ছাত্ররা ভর্তি হতো। শিক্ষাকাল। এখানে মোটামুটি 8 বছর লেখাপড়া করতে হতো। লেখাপড়ার মান ছিল বেশ উন্নত। পরীক্ষা ব্যবস্থা। এখানে লিখিত পরীক্ষা হতো না। পরীক্ষার পদ্ধতি ছিল সহজ। বিখ্যাত ছাত্র। তক্ষশিলা মহাবিহারের বিখ্যাত ছাত্র ছিলেন জীবক, পাণিনি, চরক প্রভৃতি।
এই ভিডিওর লাস্ট প্রশ্ন 6 নম্বরে পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি বইটি থেকে আমরা কি কি বিষয় জানতে পারি? ভারত মহাসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যে ইরিথ্রিয়ান সাগর বলা হতো। ইরিথ্রিয়ান সাগরে বাণিজ্য ও যাতায়াত বিষয়ে যে বই লেখা হয়েছিল তা পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামে পরিচিত। এর বাংলা অর্থ হতে পারে ইরিথ্রিয়ান সাগরের ভ্রমণ। এই বইটির লেখক কে তা জানা যায় না, তবে বইটি গ্রিক ভাষায় লেখা। মনে হয় বইটির লেখক একজন গ্রিক এবং তিনি মিশরে থাকতেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।